গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাজপথে নামলে সংঘাতের শঙ্কা আছে। মন্তব্য আমির খসরুর। জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি, বলেন হামিদুল আজাদ। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা এটা হঠাৎ করে আসি নাই, আমরা তো ডায়লগে ছিলাম। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্ক অবস্থান। 13 নভেম্বর 5টি স্থানে নাশকতার আশঙ্কা। এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই। চট্টগ্রামে এবার চাঁদার দাবিতে দিনমজুর যুবককে হত্যা, 2 জনকে গ্রেফতার করা হলেও বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। রাজধানী টিটিপাড়ায় 6 লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন, সুফল ভোগের পাশাপাশি ব্যবহারে যত্নশীল হওয়ার তাগিদ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 3 দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা শাহবাগের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। ঘটনাস্থলে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছে তার কাছে। তাজনুর, এখন শাহবাগের পরিস্থিতি কি? আহত শিক্ষকদের কি অবস্থা? বিস্তারিত জানাবেন সব মিলিয়ে। শিক্ষকরা সবাই এই মুহূর্তে শাহবাগ থেকে টিএসসির দিকে চলে এসেছে। তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটি শহীদ মিনারে চলছিল, তারা আসলে এখন শহীদ মিনার মুখী। তবে শহীদ মিনার মুখী যেই কারণে সেটি হচ্ছে এখন থেকে ঠিক 5 থেকে 7 মিনিট আগে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। যেমনটি আপনি বলছিলেন, এখানে সেই সমস্ত শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছেন যারা শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। যে 3 দফা দাবিতে শহীদ মিনারে তাদের লাগাতার কর্মসূচি চলছিল এবং তাদের আজকে বিকেলবেলায় যে একটি উল্লেখযোগ্য কর্মসূচি ছিল সেটি হচ্ছে তারা কলম নিক্ষেপ কর্মসূচি, যেটিকে তারা বলছেন। সেই কর্মসূচি পালনের জন্য শহীদ মিনার থেকে কয়েক হাজার শিক্ষক রওনা করে তারপরে কিন্তু তারা শাহবাগের দিকে যাওয়ার শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি পুলিশ দিয়েছিল সেই ব্যারিকেড তারা এক পর্যায়ে আসলে ভেঙে শাহবাগের দিকে আগানোর চেষ্টা করেছিল। সেই মূলত পুলিশ তাদের উপর চড়াও হয় এবং বেশ রকমের সেখানে সংঘর্ষ হয়েছে। আমরা শাহবাগ থেকে খবর পেয়েছি যে আমাদের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন শিক্ষক এরই মধ্যে আহত হয়েছেন। আমরা দেখেছি এই টিএসসিতে বেশ কয়েকটি রিক্সায় করে অনেকজন নারী শিক্ষক, একই সঙ্গে বেশ কয়েকজন পুরুষ শিক্ষক, তারা বেশ রকমের আহত হয়েছেন। কেননা সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, যাদের খুব কাছাকাছি সাউন্ড গ্রেনেড পড়েছে সেই সমস্ত মানুষগুলো কিংবা সেই সমস্ত শিক্ষকরা কিন্তু বেশি আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে টিএসসির আশপাশে বিভিন্নভাবে ছত্র ভঙ্গ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং সেই শিক্ষকরা এই মুহূর্তে আসলে টিএসসিতে যে রাজু ভাস্কর্য যে চত্বর সেখানে এসে তারা স্লোগান দিচ্ছেন এবং এই যে পুলিশের সঙ্গে যেই সংঘর্ষই হলো, পুলিশ যেভাবে করে তাদের উপর আক্রমণ চালালো সেই বিষয়টি তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে তারা যেমনটি বলছেন যে এই যে হামলাটি হলো সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন, সেই সঙ্গে বেশ নানান রকম স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে এবং এই কর্মসূচিটি যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই ব্যাপারটি তারা তাদের বক্তব্যের মধ্যে বলছেন। সব মিলিয়ে শাহবাগের পরিস্থিতি এখনো বেশ খানিকটা উত্তপ্ত এবং শিক্ষকরা যেটি বলছেন যে আবারও হয়তো তাদের যে কর্মসূচি যেটি ছিল সেই কর্মসূচি চলমান থাকবে শহীদ মিনারে এবং তাদের যে বিকালবেলা যে কর্মসূচি যেটি পালনের জন্য তারা শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করেছেন সেটি যেহেতু তারা কোনোভাবে সফলভাবে সম্পন্ন করতে পারেননি, সেই জায়গা থেকে হয়তো পরবর্তী সময়ে তাদের তরফ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। মারফি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কয়েকটি রাজনৈতিক দল নিজেরাই জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়, অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, কথায় কথায় রাস্তায় নামছে তারা, বৃহত্তর দল রাজপথে নামলে হতে পারে সংঘর্ষ, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান তার। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি। প্রেস সচিব বলেন, দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার। নির্বাচন ঘিরে নতুন সংগঠন ট্রেস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন।
চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না বিভিন্ন সময়। নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইশতেহার দিলেও বাস্তবায়ন খুব কম। কে কতটা পূরণ করলো তা নিয়েও নেই জবাবদিহিতা। সামনে নির্বাচনে জনগণের প্রত্যাশা ও দলীয় ইশতেহার নিয়ে সেমিনারের আয়োজন করে নতুন সংগঠন ট্রেস। সেটা কিভাবে রাজনৈতিক দলগুলোর ইশতেহার। রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনায় উঠে আসে বর্তমানে মাঠের দুই গুরুত্বপূর্ণ ইস্যু জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। সিপিবি বলছে কয়েক মাস বাকি, তবু ভোট নিয়ে কাটেনি অনিশ্চয়তা। কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না বলে দাবি জামায়াতে ইসলামের। তাদের দাবি প্রেসারের আন্দোলন নয়, জনমত তৈরি করছে জামাত। নিজেরা দায়িত্বশীল আচরণ করি, কথা বলি, বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু এটা কিন্তু মাঠের হাসিনার আমলের মতন মাঠ দখলের প্রতিযোগিতা করে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে পারবো না। বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি, জুলাই চার্টারও হয়নি, এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত এক মতে আসার আহ্বান জানান তিনি। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, এবং এটা খুব দ্রুতই হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বলেন, ঐকমত্য কমিশনে মীমাংসিত ইস্যুর বাইরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে এক নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। বলেন, জুলাই আন্দোলন কারো একক কর্তৃত্বের বিষয় নয়, যা দলের ঐক্যমত্যে হয়নি তা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। যতটুকু কনসেনসাস হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ। সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে জানায় ডিএমপি। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে থাকছে। বেশ কয়েক মাস ধরেই অলিগলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। নাক মুখ থেকে কোনো রকম মিছিল করে কয়েক মিনিটের মধ্যে লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা। 13 নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে দলটির পলাতক নেতারা। গোয়েন্দা সূত্র বলছে, 13 নভেম্বর ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি। আগের রাত থেকেই রাজধানী এবং আশপাশে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের। তাই দিনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা পরিকল্পনা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এরকম যে কোনো পরিস্থিতি যখন আমরা আগাম খবর পাই, আমরা এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে, এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই। এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি, আর মিছিল থেকে গ্রেপ্তারও করা হচ্ছে বেশ কয়েকজনকে। ডিএমপি বলছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির যে কোনো অপতৎপরতা রুখে দেবেন তারা। 13 নভেম্বর তারা ঢাকায় একটা লকডাউন করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, এবং ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি। গেল 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
ইসিতে দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের 100 ঘণ্টা পার করলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। প্রতিষ্ঠানটিকে প্রতারক উল্লেখ করার পর তার বর্তমান দাবি, কমিশনের সাথে এই নিয়ে সরাসরি আলোচনার আইনি লড়াইয়ে সময় ক্ষেপণের শঙ্কা প্রকাশ করে তারেক দাবি করেন দল নিবন্ধনের মূল নিয়ন্ত্রণ কমিশনের হাতেই। তবে বিশেষজ্ঞরা বলছেন আবেগ দিয়ে নয়, বরং বিধিমালা অনুসরণ করেই দল নিবন্ধন দিতে হবে কমিশনকে। 108টি তো আমি তথ্য দিয়েছি আমার। শুক্রবার রাত 11টা নির্বাচন ভবনের মূল ফটকের সামনে তখনও মানুষের জটলা। ততক্ষণে পেরিয়ে গেছে আমরণ অনশনের 80 ঘন্টা। এখানে অনশনে বসার কারণ হলো ওদের সাথে কথা বলতে চাই। ওরা তো এসে দেখবে নাড়াচাড়া করে এগুলো যে সঠিক আছে কিনা, দেখতে চায় না। নির্বাচন কমিশন নিবন্ধন না দেয়ায় দলের দুরবস্থার কথা জানালেন তারেক রহমান। একই সাথে তার প্রশ্ন, দল হয়ে না থাকলে অন্তর্বর্তী সরকার কেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেই দলকে আমন্ত্রণ জানাতো। জুলাই সনদ স্বাক্ষরের সময় একবারে সিরিয়ালে প্রথমে যায় লেখা আমজনতার দল। তাহলে আমি যদি দলই না হই, আমাকে এত জায়গায় অন্তর্ভুক্ত করলেন কেন? আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপিতে যাইতে হবে। চলে গেছে, আমি ঠেকাতে পারি নাই। শনিবার সকালে দেখা গেল নির্বাচন ভবনের মূল ফটকের সামনেই ঘুমাচ্ছেন আমজনতার তারেক। ঘুম ভাঙতে তার কাছে প্রশ্ন, আদালতের কাছে না গিয়ে ইসির সামনে আমরণ অনশন কেন? সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে চাবিটা এদের হাতে, আদালতের হাতেও না। আবেগী হইয়া তারা দিয়ে দিল, এরকম না। আমি ডকুমেন্টস নিয়ে বসছি এখানে। দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে গত বুধবার নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে। তাতে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 90 এর শর্তাবলী সঠিকভাবে পালন না করা, 2/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানা দলিল সংযুক্ত না করা এবং দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল না করা সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। তবে আমজনতার দলের সদস্য সচিবের মন্তব্য, কমিশনের এমন চিঠি দেয়া প্রতারণামূলক। আমি বললাম, নাম বদলালে আপনারা নিবন্ধন দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো, টেনশন করেন না। তখন নামটা বদলাই নিয়ে ওদেরকে ডকুমেন্টসগুলো দিলাম। তখন আবার আরেক কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এ ব্যাপারে শর্তযুক্ত দল নিবন্ধনের পরামর্শ দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে দল নিবন্ধনের ব্যাপারটিও উঠে আসতে পারত বলে মন্তব্য তার। নির্বাচন কমিশনে আমলারা থাকে তো, ইন্ডিপেন্ডেন্ট যে একটা জাজমেন্ট, এই জাজমেন্টটা তারা করতে চায় না। আইনে যা আছে তাই চালিয়ে দিতে চায়। তো নির্বাচনের উপরে একটা কমিশন ছিল, সেখানে তারা এই প্রস্তাবগুলো রাখতে পারতেন, যারা এখন রেজিস্ট্রেশনের জন্য দৌড়াদৌড়ি করছেন। তবে আবেগ দিয়ে দল নিবন্ধন হয় না বলেও মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। জানান, এসব ক্ষেত্রে দল নিবন্ধন সংক্রান্ত আইনটি যে অযৌক্তিক তা প্রমাণের বিকল্প নেই। প্রতিষ্ঠান সবসময় চলে রুলস মেনে। প্রতিষ্ঠান তো ব্যক্তিগত আবেগ দেয়া চলবে না। আর এই ধরনের কেসে আপনি প্রমাণ করতে হবে যে আইনটা অযৌক্তিক। আপনি না প্রমাণ করে তো সেটা আপনি অনশন করে বদলাইতে পারবেন না। দুপুর 1টায় পূর্ণ হয় আমরণ অনশনের 100 ঘন্টা। তার আগে মঙ্গলবার বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। 100টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই, আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে ভবিষ্যতে অর্থনীতি আরো ভালোভাবে চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে টাঙ্গাইলে একটি সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। গ্রুপ অব কোম্পানিগুলোর ক্লেম এস্টাবলিশ করার চেষ্টা করছেন তারা। সাকসেসফুল হলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরো ভালোভাবে চলবে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে 35 বছর বয়সী এক যুবককে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে চাঁদার জন্য আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবর নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে চলে যায় এলাকার সন্ত্রাসীরা। এই ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। নগরীতে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে মানুষ আতঙ্কিত। আদরের সন্তান নিহত আকবরের কথা বলতেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন মা বিবি নূরজাহান। স্বজনদেরও আহাজারি।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নিহতের ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল এলাকার কিছু সন্ত্রাসী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দিত তারা। সবশেষ শুক্রবার রাত ৯টার দিকে হালি শহরের মাইজপাড়া এলাকায় নিহতের ভাই মারুফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবরকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ওরা আমার থেকে চাঁদা চাইতেছে, এখন আমি চাঁদাটা না দেওয়ার কারণে আজকে আমার সাথে কি এই দুর্ঘটনা, আমার ভাই আমাকে বাঁচাইতে গেছে, আমার ভাই আহত মার্ডার হয়েছে। গুলিসহ বিভিন্ন অস্ত্র হাতে থাকায় ভয়ে কেউ সামনে আসতে পারেনি বলে জানায় নিহতের পরিবার। এলাকার মানুষকে জিম্মি করা সহ এই সন্ত্রাসীরা নানা অপকর্মে লিপ্ত বলেও জানায় তারা। ওরা এই নিয়ে 4টা মার্ডার করছে, বি ব্লকে 3টা মার্ডার করছে। এর আগে ওর নাম হয়েছে মার্ডার সোহেল, এটা নিয়ে 4টা মার্ডার করছে। আমরা যদি এটার বিচার যদি না পাই, ওরা এরকম করে করে একটার পর একটা মার্ডার করতেই থাকবে। দিনমজুর আকবরের আয়ে চলত সংসার। 2 ছেলে 1 মেয়েকে নিয়ে অথৈ সাগরে পড়েছে পরিবারটি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান তারা। আমার চার ব্যাডের আয়ালাদের কোনো উপায় নাই রে বাবা রে। ভাইয়ের জীবনের ফাঁসি দিবেন, যে আমার বাইরে মারছে ওনার যাবজ্জীবনের ফাঁসি দিবেন। আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওইখানে আমার ভাইকে মারতেছে, আমাদেরকে মারতেছে, রিক্সাতে যে উঠতেছে ড্রাইভারকে এখান দিয়ে পাথর মারে দিতে, ওদেরকে মাথা ফাটাই ফেলছে, আমাদেরকে রাস্তাতেও মারছে। চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় ভয় ও আতঙ্ক বেড়েছে জনমনে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এগুলো তো কারোর জন্য কেমন, এই সমস্ত গুলি করে করা, মানুষকে মারা, এগুলো তো কারোর জন্য কেমন। আমরা আতঙ্ক আছে এখানে। আজকে উনি চলে গেছে, আরেকদিন আমরা কত বলে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের কোনো প্রতিবাদ নাই। যদি এখানে যদি আইনি যদি কোনো ব্যবস্থা নেই, আমরা কিছু করতে পারবো না এখানে। পুলিশ জানায় এই ঘটনার সাথে জড়িত আরমান ও সোহেল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এই যাবৎকালে আমরা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর বাকি যে 3 জন আছে 3 জনকে মাঠ পর্যায়ে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম কাজ করছে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জের ধরে ফের বিবাদমান 2 পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মাধবদীর চরাঞ্চল জিতরামপুরে মাইকে ঘোষণা দিয়ে 2 দফায় সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ ও এলাকাবাসী জানায়, জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চাঁদ মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার 2 পক্ষের সংঘর্ষে 10 জন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। আহত হয় উভয় পক্ষের 15 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে হয় এই অগ্নিকাণ্ড। মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টিনশেড তুলার গুদামে আগুন লাগলে প্রথমে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় দূর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। রাস্তার 2 পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। সাপের কামড়ের জন্য দেয়া অ্যান্টিভেনম দেশের সব উপজেলার হাসপাতালে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাইকোর্টের আদেশে আজ সকালে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে 18 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 17 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।
রাজধানীর টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো আজ সকালে। আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। উদ্বোধনের পর উচ্ছ্বসিত এলাকাবাসী, চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। সুফল ভোগের পাশাপাশি ব্যবহারে যত্নশীল হওয়ার তাগিদ সাধারণ মানুষের। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে তো অনেক যানজট ছিল এবং এই রাস্তাটা এত খারাপ ছিল, রাস্তা ঘুরে যেতেই তো ভাড়া বেশি লাগতো। ট্রেন আসলে ওখানে ফালাইতো, গেট ফালাইতো, গেটে দাঁড়িয়ে থাকতে হইতো। আন্ডারপাস চালু হওয়ায় যার পরনায় খুশি এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক, পথচারীরা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন, করছেন ভিডিও। রাস্তা যেভাবে সুন্দর হয়েছে, আমরা যেভাবে রাতে উপভোগ করি, এটা যাতে আমরা সবসময় উপভোগ করতে পারি। শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব ভালো লাগতেছে। আগে অনেক যানজট কষ্ট আসলে মানুষের। তবে রিক্সা লেনের ঢালাই মসৃণ নয় বলে অভিযোগ আছে। একই সাথে কমলাপুরের সড়কটির বেহাল দশা দূর করার দাবি অনেকের। এই জিনিসটা একটু ভালো হইলে সুন্দর হইতো, ঝাঁকিটা কম লাগতো। ব্রিজ পার হওয়ার পরে একবার রাস্তা বিচ্ছিন্ন অবস্থা, ওদিকে ঠিক করলে মোটামুটি ঠিক আছে চালানোর জন্য। দীর্ঘদিন ধরে এই আন্ডারপাসের কাজ চলমান থাকায় জনদুর্ভোগ নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি এর কারিগরি দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। যার যার নির্ধারিত লেন আছে, সেটাতে তাদের নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ফলো করে যারা প্যাডেলবাহী যে যানবাহন যেটা আছে তারা সহজেই তারা চলাচল করতে পারবেন। ভবিষ্যতে আন্ডারপাসটি যেন মানহীন না হয়ে পড়ে, এজন্য এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক এবং পথচারী সকলকেই সচেতন থাকার অনুরোধ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। আরসিসি কাজ করেছি, এরপরে বেস্ট টাইপ কোর্সগুলো ফেলে পর্যায়ক্রমিকভাবে আমরা অ্যাসফল্টের কাজটা শেষ করেছি। যে লেন দিয়ে যে গাড়ি চালানোর কথা সেই লেন দিয়ে চললেই ভালো হয় এবং এই জিনিসটা যাতে সবাই মেনটেন্স করে চলে। এই আন্ডারপাসের নিচ দিয়ে অনেকগুলো ইউটিলিটি লাইন গেছে, ইউটিলিটি লাইনগুলো হস্তান্তর করতে অনেক সময় লাগছে। টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়ার মাধ্যমে অবসান হলো এই এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের। সামান্য একটি রেল ক্রসিং পার হতে সময় লাগতো 1 থেকে 2 ঘন্টা। সাধারণ মানুষ নির্দ্বিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এই আন্ডারপাসের জন্য, যদিও তারা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই সুন্দর স্থাপনাকে স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।